শাবাশ, ধর তক্তা মার পেরে, ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে। দিছে দিছে দিছে, একদম জায়গা মতো দিছে। আমার খুব ভালো লাগছে, মাঝে মাঝে মুখের উপরে কিক মারতে হবে। কুকুর কামড় দিতে আসলেই মগুর দিয়া মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলতে হবে। ওই লগের 10 কুত্তা ডরাইয়া দৌড় দিবে। খুবই আনন্দের খবর, ভালো খবর। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অবশেষে 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। এখন সারা বাংলাদেশের মানুষের মনে সবথেকে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো শরণার্থী রূপে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে কবে ফিরিয়ে দেয়। এখন দেশের প্রত্যেকটা মানুষ চাইছে যে ভারত শেখ হাসিনাকে তাদের কাছে হস্তান্তর করুক এবং তারপর তার বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে চলমান মামলা চালানো হোক, আর সেই মামলাগুলির বিচার শেষে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। নির্বাচন হয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের অনেক কার্যালয় খোলা হচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ভাবুন তো, যে দলটিকে আপনি ভেবেছিলেন রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেছে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। 1টা, 10টা, 50টা, এখন পর্যন্ত 72টি কার্যালয়। আর জেলখানা থেকে বের হচ্ছেন একের পর এক নেতা। এটা কি বিচারিক স্বাভাবিকতা? বিএনপির ভুলের কারণে অনিবার্যভাবে আওয়ামী লীগ ফিরছে, যদিও তাতে রাজনৈতিকভাবে নজিরবিহীন লাভ হবে জামাত শিবিরের, কিন্তু পুরো জাতিকে কিছুটা হলে মাসুল দিতে হবে এবং এটা জুলাইয়ের সাথে গাদ্দারি, জুলাই চেতনার পরিপন্থী। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রী পরিষদে নিতে। আপনারা যতই তলে তলে বন্ধুত্ব করেন না কেন, এই দল সেই দল অমুক দল, জনগণ কিন্তু আরেকটা দল। হ্যাঁ, জনগণ একদম আরেকটা দল। এই দলের লোকরাই তো হ্যাঁ ভোট দিছে, এই দলের লোকরাই পরিবর্তন চাইছে, পরিবর্তনের জন্যই হ্যাঁ ভোট দিছে। যদি মনে করে থাকেন যে আপনি সবকিছু থেকে মাপ পেয়ে গেছেন, আপনার কিছুই হবে না, বিচার হইতে হবে। এটার বিচার হবে, এটা বাংলা, এই পৃথিবীর মানুষ এটা দেখবে। আমার জামাতের আমির এবং মুফতি আমির হামজার বরাত দিয়ে যে জামাত যে আসনগুলোতে বিজয়ী হয়েছে, সেই সমস্ত আসনে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত তারা করে ফেলেছেন। বিএনপির ভুলের কারণে অনিবার্যভাবে আওয়ামী লীগ ফিরছে, যদিও তাতে রাজনৈতিকভাবে নজিরবিহীন লাভ হবে জামাত শিবিরের, কিন্তু পুরো জাতিকে কিছুটা হলে মাসুল দিতে হবে এবং এটা জুলাইয়ের সাথে গাদ্দারি, জুলাই চেতনার পরিপন্থী। 1991 সালে যে বিপ্লব বা যে অভ্যুত্থান হয়েছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ করেছিল বিএনপি। 91 সালে বিপ্লবের বা অভ্যুত্থানের, সেটা বিপ্লব ছিল না, 91 সালে ছিল অভ্যুত্থান। সে অভ্যুত্থানের সুবিধাভোগী ছিল বিএনপি, কারণ 91 অভ্যুত্থানের পর বিএনপি ক্ষমতা এসেছিল। কিন্তু 3 দলীয় চুক্তি, রূপরেখা, সংস্কারের কথা বলতে সব বিএনপি অস্বীকার করেছে। বিএনপি 91 সালেই ছিল বেইমান, 91 বেইমান বিএনপি। এখন 24-এর এটা শুধু অভ্যুত্থান, এটা একটা বিপ্লব, ওটাও সেম ভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে। 24-এর বিপ্লব ব্যর্থতার নানান উপাদান হচ্ছে এই যে গণভোটকে অস্বীকার করা, জুলাই সনদ বাতিল করে দিতে চাওয়া, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে ইমোশনের বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরছে। পৃথিবীতে এরকম নজির নাই যে ফ্যাসিস্ট, গণহত্যাকারী দল, নিষিদ্ধ হওয়া দল, গণহত্যার রক্তের দাগ শুকাতে না শুকাতে তারা আবার রাজনৈতিকভাবে ফিরে আসছে এবং সরকার তাদেরকে ফিরে আসতে দিয়েছে। এটা নজির নেই, পৃথিবীর কোনো দেশ এরকম হয় না। এভাবে যারা গণহত্যা করে যাদের পতন হয় তাদের ফাঁসি হয়, এমনকি গণহত্যা করা ছাড়া যাদের পতন হয় তাদেরও ফাঁসি হয়। যেমন মিশরের মুসলিম ব্রাদারহুডের পতন হয়েছে জনগণের আন্দোলনে, কিন্তু তারা তো গণহত্যা করেনি, টিকে থাকতে, ক্ষমতায় টিকে থাকতে কাউকে হত্যা করেনি, কিন্তু জনগণ ব্রাদারহুড সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তো তারা তৎকালীন ব্রাদারহুড সরকার মুরসি অন্যায় করেনি, কিন্তু তারপরও হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মীদের ফাঁসি হয়েছে, তাদের প্রধানমন্ত্রীকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে, তিনিও ফাঁসির আসামি ছিলেন। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। প্রকৃত সরকার বা পতন হলে তখন তার কপালে ফাঁসির দড়ি থাকে, কিন্তু না, হাসিনার ফাঁসি ওটাও নাকি পুনর্বিবেচনা করবে। এখন সব জামিন পাচ্ছে, সবকিছু ফকফকা, তার মানে আওয়ামী লীগ ফিরছে, এতে কোনো সন্দেহ নেই। কেন ফিরছে? এটা বিএনপির ক্ষমতা লোভের কারণে। বিএনপি ক্ষমতা আসার জন্য আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে যে তোমাদের কিছু ফিক্সড ভোট ব্যাংক তো আছে, ওইটা আমাদেরকে দাও, আমরা ক্ষমতায় আসি তোমাদেরকে নর্মালাইজ করে দিব। এইটাই যেটা ক্ষমতার লোভ, ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা আসার যে লোভ, ক্ষমতা আসার চেষ্টা সবাই করবে, কিন্তু লোভ জিনিসটা যে কত জঘন্য দেখেন। এই বিএনপির লোভের কারণে আজকে জুলাই শহীদরা কষ্ট পাচ্ছে, তাদের আত্মা কষ্ট পাচ্ছে ডেফিনেটলি, কারণ যারা এই জুলাই শহীদদেরকে শহীদ করেছে তারা আবার এখন হাসতে হাসতে কারাগার থেকে বের হচ্ছে এবং তাদের বাসায় মিষ্টি নিয়ে যাচ্ছে, ফুল নিয়ে যাচ্ছে বিএনপি নেতারা। কতটা বিভৎস কষ্টের এই দৃশ্য একটু কল্পনা করে দেখেন। তা আওয়ামী লীগ ফিরছে, এটা অনিবার্য। তবে যেহেতু সরকার আওয়ামী লীগকে ফেরাচ্ছে, এখানে তো জামাত শিবির এনসিপি কিছু করার নেই, বরং তারা এখন এই ফেরার মধ্যে কিভাবে সুবিধা নেওয়া যায় সেটাই দেখবে। তো এই জায়গায় লাভ হবে জামাত শিবির, এতে কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগ একটা আলাদা সত্তা হতে চাইবে। বিএনপি চাইবে যে আওয়ামী লীগকে সবসময় পকেটে রাখতে, কিন্তু এটা পারবে না। আওয়ামী লীগ 5%, 10% ভোট পেলেও সেটা আলাদাভাবেই থাকবে, তাদের বিএনপির 10% বা আওয়ামী লীগের ভোট যা আছে সেটা আলাদা হয়ে গেল, আর এটাই জামাত শিবিরের লাভ। আবার আওয়ামী লীগের মতো দলের রাজনৈতিক প্রাসঙ্গিকতা দেখেন, আমি একটা কথা বারবার বলি যে আওয়ামী লীগ ফিরবে, কিন্তু কখনো আগের মতো ফার্স্ট বা সেকেন্ড হতে পারবে না। ফার্স্ট সেকেন্ড হওয়া মানে আপনি ক্ষমতায় বা বিরোধী দলে। আওয়ামী লীগ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বা চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করবে,
এটা আমার ভবিষ্যৎবাণী। তৃতীয় বৃহত্তম দল হিসেবে হয়তো এনসিপি এক্সিস্ট করবে, কিন্তু আওয়ামী লীগ থাকবে চতুর্থ বৃহত্তম দল হিসেবে। দেখবেন যে 2031 সালে যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ যেভাবে রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর যে আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ নির্বাচন করবে। সেখানে দেখবেন যে আওয়ামী লীগের 15 জন বা 20 জন এমপি হয়েছে। এনসিপির হয়তো আওয়ামী লীগের চেয়ে কিছু বেশি হবে, অথবা এনসিপি আওয়ামী লীগ কাছাকাছি থাকবে। আর জামাত আগামীবার ক্ষমতায় যাবে, বিএনপিও 100 কাছাকাছি বা ওরকম আসন পাবে। মানে বাংলাদেশের রাজনীতি ফার্স্ট সেকেন্ড থাকবে বিএনপি জামাত। এই বিষয়ে বিএনপি জামাতের মধ্যে কিন্তু ঐক্য আছে। বিএনপি জামাতের মধ্যে আপনারা যাই দেখেন, এমনকি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এটা দেখলেও এই বিষয়ে জামাত বিএনপি এক, যে বিএনপি আওয়ামী লীগ ফিরুক এই বিষয়ে জামাত রাজি না, কিন্তু হয় বিএনপি নয় জামাত, এই দুই দলের একদম ফার্স্ট সেকেন্ড থাকবে, এই বিষয়ে বিএনপি জামাত এক। কিন্তু আওয়ামী লীগ আসবে এটা বিএনপি চায়, কিন্তু বিএনপি চায় না যে আওয়ামী লীগ এসে সেকেন্ড হোক, কারণ সেকেন্ড হলে পরের বার বিএনপিকে হারিয়ে ফার্স্ট। বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক, একটা দল হোক, যারা থার্ড ফোর্থ ফিফথ হবে, যাদের ভোট ব্যাংক তাদের ভোটগুলো যদি কোনো বক্সে নিতে পারে ওইটা প্লাস করে আমি জিতে যাবো, এরকম একটা পরিস্থিতি। কিন্তু ওরা নিজেরা জীবনে জিততে পারবে এটা হবে না, জনগণ আওয়ামী লীগের সাথে থাকবে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রকৃতি কেমন হবে আশা করি আপনাদের একটা ধারণা দিতে পারছি দর্শক। আওয়ামী লীগ ফিরবে এইভাবে, কিন্তু সে আগের মতো ফিরবে এটাকে মনে করবেন না। শেখ হাসিনাও আসবে না, এমনকি জয়পুতুল আসলেও ওই ফোর্থ ফিফথ এর চাইতে বেশি না। নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলেও বেশি বড় হতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ভাই সাধারণ কোনো মানুষ না, এমন একজন মানুষ এমন একটা কাজ কইরা রাইখা চলে গেছে যেখান থেকে আর কেউ বাইরে হয়ে আসতে পারবে না। উনি বলছিল না আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, তারপরে গণভোট জয় হয়ে গেছে, প্রচুর ভোটে জয় হয়েছে ভাই। এরপর আর কে ঠেকায়? পৃথিবীতে আইন কানুন আছে না, আমাদের দেশে আইন কানুন আছে না? এত সহজ আপনি মুখে যা বলবেন তাই হবে? হবে না। দেখেন আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিছু কথা বলছিল। হ্যাঁ, কি কথা? ওই যে বিচার আচার হবে 5ই আগস্টের, থানার ব্যাপারটা তুইলা ধরছে, পুলিশ হত্যার ব্যাপারটা তুইলা ধরছে, কারা এগুলা করছে, সবকিছুর বিচার হইতে হবে। আজকে দেখলাম উনি ক্লিয়ার করে বলতেছে যে না না না, এরকম কিছু করার আমাদের ইচ্ছা নাই। আমরা জুলাই সাথেই তো, জুলাই আমাদের, হ্যাঁ জুলাই আমাদের, ওরকম কোনো ইচ্ছা নাই। দেখছেন, গতকালকে বলছিলাম না, এগুলা শুধু কথার কথা, হ্যাঁ রাজনীতির কথা। বনিবানা হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না, হ্যাঁ কোনো প্রবলেম হবে না। এখন একটা বনিবানার মধ্যে চলে আসছে সবাই। হ্যাঁ, এই যে বিরোধী দলরা সবাই একটা জায়গায় আসতেছে, খেয়াল করে দেখেন, একজন আরেকজনের ইফতারির দাওয়াতে যাচ্ছে। অতীতে আপনারা দেখছেন গত 30 বছরের দিকে তাকান তো, না দেখেন নাই। এর পিছনে আরেকটা কারণও আছে, কারণ ওই টাইমটা না আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল নারী। এক নারী আরেক নারীর সাথে বৈশা ইফতারি করবে, এটা স্বাভাবিকভাবে ভাবা যায় না, যেহেতু ওনাদের সঙ্গে ঝগড়া ছিল। জাত তো কিন্তু নারী, মায়ের জাত। তারপরও বলবো ওনারা একসঙ্গে বৈশা, মানে দুই নারী একসঙ্গে বৈশা ইফতারি করবে, বিরোধী দল আর সরকারি দল, এটা ভাবা যাইতো না। কিন্তু দেখেন এই নির্বাচনের পরে আমরা কি দেখতেছি, একজন আরেকজনের দাওয়াতে যাচ্ছে, ওনারা পাশাপাশি বসতেছে। তার মানে কি জানেন, একটা জায়গায় আসতেছে। জাতীয় সরকার গঠন না হোক, অফিসিয়ালি আনঅফিসিয়ালি ভাই এমন একটা সরকার গঠন হয়ে যাচ্ছে যে সরকার দেখবেন ঠিক মতো এই দেশটা চালাবে, কারণ পাহারাদার আছে। আগের মতো লুটপাট করতে পারবে না। আর লুটপাট করলে আমাদের সাংবাদিকদের দায়িত্ব সামনে তুলে আনা, আমাদের দায়িত্ব এটা আপনাদের কাছে পরিবেশন করা, ছড়ায়া দেওয়া চারিদিকে। এভাবেই আগাইতে হবে। কারো অমঙ্গল কামনা করতে নাই, কারো মঙ্গল কামনা করলে নিজের জন্য ভালো হয়। এই যে দেশের মধ্যে যে আকাম কুকাম বাইরা গেছে, হাইজাক লুটপাট সবই বাইরা গেছে, কিন্তু এমন না তো আসামি ধরা পড়তেছে না। আসামি ধরা পড়তেছে 24 ঘন্টা না 36 ঘন্টা, এর মধ্যেই সবাই ধরা পড়তেছে, আইনের আওতায় আসতেছে। কথা হচ্ছে আইন কিভাবে তাদেরকে নিবে। হ্যাঁ, আইন কি ওই চোখে দেখবে হ্যাঁ নিজের লোক, নাকি এই চোখে দেখবে এরা অপরাধী? দল যদি চিন্তা না করে এরা কোন দল থেকে আসছে এটা যদি চিন্তা না করে, তাহলে দেশটা ঠিক পথে যাবে। কিন্তু আবার দলের লোক মনে কইরা যদি ছাইয়া দেওয়া হয় আইনের ফাঁক দিয়া, আইন যতই টাইট হোক আইন তো ফাঁক খুঁজা বাই করে, সে ফাঁক দিয়া যদি ছাইরা দেয় তাহলে আর কোনো উন্নতি হবে না। মানুষ দেখবেন 1 থেকে 2 মাস 3 মাস এই অবস্থাটা মাইনা নিবে। 3 মাসের মধ্যে যদি এই অবস্থার উন্নতি না হয় তাহলে কিন্তু মাইনা নিবে না। আপনারা যতই তলে তলে বন্ধুত্ব করেন না কেন, এই দল সেই দল অমুক দল, জনগণ কিন্তু আরেকটা দল। হ্যাঁ, জনগণ একদম আরেকটা দল। এই দলের লোকরাই তো হ্যাঁ ভোট দিছে, এই দলের লোকরাই পরিবর্তন চাইছে, পরিবর্তনের জন্যই হ্যাঁ ভোট দিছে। আমরা কিন্তু মাইনা নিব না। হ্যাঁ, আমরা মাইনা নিব না। 3 মাসের মধ্যে সবকিছু ঠিক হইতে হবে। আমাদেরকে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিবেন, কথা দিচ্ছেন আপনারা, সেই কথা রাখতে হবে। এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে যা কিছু সংস্কার হয়েছে সব কিছু মেনে নিতে হবে। সব কিছু মেনে নিয়ে আইন কানুন যেভাবে চলতেছিল, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের আইন যেভাবে চলতেছিল সেভাবে চলতে হবে। তবে বিদায়ের আগে একটা কথা বলবো, আওয়ামী লীগের ভাই বোনেরা আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আইন ভাঙেন না। আপনাদের দলকে তো নিষিদ্ধ করে নাই, আপনাদের দলের কিছু কার্যক্রম নিষিদ্ধ। মানে আপনারা এখন মিটিং করতে পারবেন না, মানববন্ধন করতে পারবেন না, স্লোগান দিয়ে রাস্তায় বাইর হইতে পারবেন না, এই কয়েকটা কাজ বন্ধ। আপনারা সবচেয়ে বেশি ভালো করবেন কোনটা জানেন? এই ফুকফাক রাস্তা মিছিল টিছিল না কইরা
আইনের আশ্রয় নেওয়া। হ্যাঁ ভাই, আইনের আশ্রয় নেওয়া। আপনারা দাবি তুলতে পারেন নিজেরা জনগণ, হ্যাঁ ভাই, ওই যে সিগনেচার ক্যাম্পিং করেন, ওই সিগনেচার ক্যাম্পিং কইরা 1 লক্ষ সিগনেচার নিয়ে যে কোনো একজন সামনে চলে যান যে আমরা তো নিরপরাধ, আমরা তো কোনোদিন কোনো অপরাধ করি নাই, 2 টাকা কারো মাইলা খাই নাই, কিন্তু আমরা আওয়ামী লীগ করি। কেন করি? এই আওয়ামী লীগই ছিল 71-এর মূল ভূমিকা, যার জন্য আমরা এই দলটাকে পছন্দ করি। আমাদের রাজনীতি ফিরাই দিতে হবে, একদম আইনের কাছে চলে যান, দিতে বাধ্য ভাই। ওখানে কি করবে জানেন? ওই যে নিষিদ্ধ করে রাখছে ওইটা উঠায় নিবে, বাতিল করে দিবে। দল তো নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ। তারপরে আপনারা কার্যক্রম করতে পারবেন, তবে আইন মাইনা নিতে হবে। যাদের বিচার হয়ে গেছে সেটা কিন্তু মানতে হবে, সেটা মাইনা নিলেই কিন্তু আবার রাজনীতিতে ফিরতে পারবেন। আর যদি সেটা মাইনা না নেন, দেখবেন আওয়ামী লীগকে সামনে আসতে দিবে না। কারা দিবে না? এই যে বর্তমানে যারা আছে সরকারি দল এবং বিরোধী দল এক হয়ে যাবে, এক হইয়া আপনাদেরকে রুইখা দিবে। সেটা কি ভালো হবে? যাই হোক, অনেক পরামর্শ দিয়ে দিছি। আমার এই পরামর্শগুলা মাথায় রাখেন, মাথায় রাখেন। কারণ কি জানেন? কারণ কি জানেন? সবাইকে একসাথে বসবাস করতে হবে। কোথায় নাই আওয়ামী লীগ বলেন তো? আপনার বাড়ির দিকে তাকান, গ্রামের দিকে তাকান, আপনার পাশের ঘরের লোকটাই তো আওয়ামী লীগ করে, আপনার পাশের ঘরের লোকটা বিএনপি করে, আপনার পাশের ঘরের লোকটা জামাত করে, আবার দেখেন ওই যুবকটা এনসিপি করে, আবার অনেকে অনেক দল করে। সবারই অধিকার আছে রাজনীতি করার, কিন্তু এই রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা জুলুম করছে, অত্যাচার করছে, দেশের টাকা লুট করছে, মা বাবার বুক খালি করছে, তাদের বিচার হইতেই হবে। মানুষ হিসাবে আপনাদেরও বিচার চাওয়া উচিত। হ্যাঁ, আপনারা যদি বিচার চান, আপনারা যদি আপনাদের অপরাধ স্বীকার করে বিচার চান, তাহলে মানুষের ভালোবাসা পাবেন এবং এই দেশটাকে সুন্দর পথে নিয়ে যেতে পারবে একমাত্র এই বিচার, আইন, আদালত, আর কেউ না ভাই। এই যে রাজনীতি দল যে কথাই বলেন না কেন, আমাদের আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, পুলিশ, র্যাব, আর্মি সব কিছু যদি ঠিক না হয়, আর এরা যদি কোনো দলের হয়ে কোনো রকম চামচামি না করে, তাহলে তো ভাই দেশটা সঠিক পথে চলে আসে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অবশেষে 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। তিনি তার বক্তব্য খণ্ডন করেছেন এবং সেই জায়গায় তিনি আর এখন নাই। এমনকি তার এই বক্তব্যের মাধ্যমে আমরা এটিও জানতে পারলাম যে খোদ সরকার ওই জায়গা থেকে সরে এসেছে। সরে আসতেই হবে, সরে আসা ছাড়া সরকারের কোনো উপায় নেই। পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে গেলে সরকারি বিপদে পড়ে যাবে। আপনারা নিশ্চয় জানেন, গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ফটো কার্ড সারা দেশেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মেইন স্ট্রিমের মিডিয়াতেও এটি ছড়িয়ে পড়েছিল, যে তিনি বলেছিলেন আমরা খুব দ্রুতই জুলাই গণঅভ্যুত্থানে যে পুলিশদেরকে হত্যা করা হয়েছিল এই পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চাই। তার 2 দিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন আমরা সেটি চাই, অতি দ্রুত পুলিশ হত্যাকাণ্ডের বিচার আমরা এগিয়ে নিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি শুনুন। আপনাদের থেকে মন্ত্রিপরিষদে কেউ বলছে যে সেগুলো তদন্ত হবে, এনসিপি এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তিনি যখন একটি কথা বললেন তার সেই কথার গুরুত্ব আছে না? অবশ্যই তার সেই কথার গুরুত্ব আছে। এরপরে আজকে আমি যখন এই ভিডিও করছি, অর্থাৎ 1 মার্চ বাংলাদেশ সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে জিজ্ঞাসিত হন, অর্থাৎ সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে মাননীয় মন্ত্রী, আপনি এটি বলেছেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবেন, এই বিচার প্রক্রিয়া কত দূর? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন, কোন সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করলেন যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আপনার বলাতে এই কথাটি বলেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এই ব্যাপারে? আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না, আমি তো এই বিষয়ে ইতিপূর্বে কোনো বক্তব্য দেইনি। দিয়েছে কিনা আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। তবে আপনাদের নিশ্চয়ই জানা আছে একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে, এবং তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামের একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই একমত হয়েছেন। সেটা ছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব।
তো এই যে লেজে গোবরে একটা অবস্থা, অর্থাৎ আমাদের কাছে একটি মেসেজ পরিষ্কার হয়ে গেল যে সরকারের বিভিন্ন মন্ত্রীদের ভিতরে সমন্বয় কম আছে। এই ঘটনা কিন্তু আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ভিতরে সমন্বয় খুব কম ছিল। তারা এক এক নেতা এক এক ধরনের কথা বলতেন। একজন মন্ত্রী এই একটি কথা বললেন, তো পরবর্তীতে কিছুক্ষণ পরে আরেক মন্ত্রী ঠিক তার উল্টা আরেকটা কথা বলতেন। সুতরাং এই সমন্বয়হীনতা, সরকার এবং মন্ত্রী পরিষদের সদস্যদের ভিতরে যদি এরকম সমন্বয়হীনতা কাজ করে, তাহলে কিন্তু এটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত, এটি রাষ্ট্রের জন্য ভালো উদাহরণ তৈরি হয় না। আমরা দেখেছি এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তিনি মন্ত্রিত্ব গ্রহণের কয়েকদিন পরেই একটি বক্তব্য দিলেন পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করতে চাই, পুনঃ কমিশন গঠন করতে চাই। অথচ ততক্ষণে পিলখানার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ওটা প্রকাশ হয়ে গেছে। তার দুদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরেকটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে তিনি স্বপ্রণোদিত হয়েই বললেন যে আমি গতদিন একটি কথা বলেছিলাম, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় বলছি, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। আমি আসলে পূর্ণাঙ্গ রিপোর্টটা না দেখেই, পুরাপুরি না পড়েই আমি একটা মন্তব্য করেছিলাম, আমি সেটি সংশোধন করছি। আমরা পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে আর কোনো তদন্ত কমিশন বা পুনঃ তদন্ত সরকার করবে না বা করতে ইচ্ছুক নয়। তারপরে আবার এই কথাটি বললেন এই পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে। আসলে রাষ্ট্রের যে সেনসিটিভ বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এই জায়গাগুলোতে কাজ করতে হলে খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। এখানে মাথা গরম করে বা কারো কোথায় প্ররোচিত হয়ে যদি সিদ্ধান্ত নিতে যাওয়া হয়, তাহলে কিন্তু এরকম সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত চলে আসবে, এটি খুবই স্বাভাবিক। যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সরকারের মন্ত্রী পরিষদ একত্রে বসে যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু ভুল হবে না। কিন্তু যখনই সরকারের বাইরে, ক্যাবিনেটের বাইরের কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কথা যদি কেউ ব্যক্তিগতভাবে শুনে সেই দিকে আমল দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা এরকম হয়ে যাবে। বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি বিষয়। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ যেভাবে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কোন জাতির ইতিহাসে তার নিজ দেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজের জাতিকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা, এটি পৃথিবীর ইতিহাসে নাই আর। এটি তারা কেন করেছে? এটি করেছে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সরাসরি নির্দেশে।